স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে 30-20 জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে দিয়ে ক্যারিবীয়দের 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের বড় একটা খবর নিয়ে হাজির হয়েছি আমরা। আজকে এগুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। বিপিএল এর বড় খবরটা যদি আপনি দিতেন। আমাদের যে প্রতিনিধি রয়েছেন এখন ওয়েস্ট ইন্ডিজে আবিদ মোহাম্মদ, তিনি আমাদেরকে কনফার্ম করেছেন যে কার্লোস ব্র্যাথওয়েট অ্যাজ এ কমেন্টেটর হিসেবে বিপিএলে যোগ দিচ্ছেন, নট অ্যাজ এ প্লেয়ার। কার্লোস ব্র্যাথওয়েট কিন্তু এখনও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে যাচ্ছেন। রিসেন্টলি তিনি গ্লোবাল সুপার লিগে খেলেছেন। তিনি কিন্তু নিয়মিত কমেন্ট্রিও দিয়ে থাকেন। সো এখন তিনি যেহেতু বিপিএলে কোনো দলের সাথে যুক্ত হননি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি কমেন্টেটর হিসেবে বিপিএলে আসতে যাচ্ছেন। এটা বিপিএলের জন্য মানে একটা বড় সংবাদ। না, বিপিএলে আমরা সবসময় যে ধারাভাষ্যকার হিসেবে কিন্তু তারকা যারা থাকেন তারা কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু বেছে নেন। গত আসরে আমরা দেখছিলাম যে রমিজ রাজা কিন্তু ধারাভাষ্য দিতে এসেছিলেন বিপিএলে। সেটা কিন্তু আলাদা একটা আমেজ তৈরি করেছিল। ক্রিকেট ফ্রেন্ডজিতে কিন্তু একটা ইন্টারভিউ গিয়েছিল রমিজ রাজার। সব মিলিয়ে আসলে এরকম কমেন্টেটররা কিন্তু খেলার যে মজাটা আছে সেটা কিন্তু অনেকাংশেই বাড়িয়ে দেন। আর ক্যারিবিয়ানদের কথা বলতে গেলে ইয়ান বিশপের কথা অবশ্যই বলতে হয়। সবাই বলছে যে ইয়ান বিশপ, তবে ইয়ান বিশপ যদি নাও আসেন, যদি তাকে আনা সম্ভব না হয়, কার্লোস ব্র্যাথওয়েট কিন্তু সেটা অনেকাংশেই পূরণ করতে পারেন। আমরা জানি যে তরুণ যেই কমেন্টেটররা আছেন তাদের মধ্যে থেকে ব্র্যাথওয়েট কিন্তু খুবই ভালো কমেন্ট্রি দিয়ে থাকেন। তিনি আসলে বিপিএলে মানে ভিন্ন একটা মাত্রা যোগ করবেন আশা করি। অবশ্যই, মানে 2016 সালে তার সেই দানবীয় ইনিংসের পর থেকে কিন্তু তিনি ফেমাস, রিমেম্বার দ্য নেম। সো সেক্ষেত্রে কার্লোস ব্র্যাথওয়েট যদি, আমার মনে হয় তিনি প্লেয়ার হিসেবে আসলেও কিন্তু খারাপ করবেন না। এখনও যদি কেউ আমরা তাকে কিন্তু গ্লোবাল সুপার লিগে সেটাই বলছিলাম, কোনো ফ্র্যাঞ্চাইজি যদি এখনও তাকে নিয়ে নেয় এই খবরটা জানার পরে, সেটাও কিন্তু অবাক হওয়ার মতো হবে না। তিনি এখন ইন্টারন্যাশনাল সার্কিটে তেমন একটা খেলেন না। ওয়েস্ট ইন্ডিজের হয়তো তিনি আর খেলবেন না আমরা যেটুকু জানি। সো সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তার জন্য এখনও ওপেন রয়েছে, তিনি যেহেতু লিগগুলো খেলে যাচ্ছেন। সো দেখা যাক কী হয়। এখন আমরা যে একটু জানতে পেরেছি কমেন্টেটর হিসেবে আসছেন, এটাই অনেক বড় নিউজ। না, এই সপ্তাহের মধ্যে আরও বেশ একটা কমেন্ট্রি লিস্টে কারা কারা থাকতে পারেন এগুলো নিয়ে আমরা আবার আরেকটা আলোচনা করবো হয়তো। তবে আমরা আজকের ম্যাচটার দিকে একটু মনোযোগ দিই। আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো ঘুরিয়ে দিয়েছে। জাকির আলীর একটা ইনিংসটার কথা যদি বলি, আসলে কীভাবে ব্যাখ্যা করবেন যে 41 বলে 72 রান, তিনি আসলে রান আউট হয়ে ফিরে গিয়েছিলেন ড্রেসিং রুমে, সেখান থেকে ফিরিয়ে আনা হলো তাকে। তারপর একটা ঝড় বয়ে গেল ক্যারিবিয়ানদের উপর দিয়ে। ওয়েন লাইফ গিভস ইউ আ সেকেন্ড চান্স, মেক ইট কাউন্ট। জাকির আলী যেন সেই কাজটাই করলো। আপনি দেখবেন যে মানে কত নাটকীয়তা। জাকির আলীর পুরো সিরিজটাই কিন্তু খুব ভালো গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আপনি 3টা ফর্ম্যাটে তিনি খেলছেন, 3টা ফর্ম্যাটেই কিন্তু তিনি মোটামুটি ভালোই খেলেছেন। আর ওয়ানডেতে টেস্টে আমরা একটা টেস্ট জিততে পেরেছি, সেখানে কিন্তু জাকির আলীর কন্ট্রিবিউশন ছিল অনেক বেশি। লাস্ট ইনিংসে তিনি 91 রান একটা ইনিংস খেলেছেন, যেটার কারণে কিন্তু বড় একটা লিড পেয়েছিল। এরপরে ওডিআইতেও কিন্তু তিনি তার ইনিংস ইন্ডিভিজুয়ালি ভালো খেলেছেন, কিন্তু ওডিআই সিরিজটা আমরা জিততে পারিনি। তাছাড়া এই আজকে কিন্তু তিনি নিজেই জিতিয়ে দিয়েছেন। আপনি যেটা বলছিলেন রান আউট হয়ে যে শামীম হোসেন পাটোয়ারি, যিনি লাস্ট 2টা ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন, সে খুব ভালো ক্যামিও ইনিংস খেলেছেন। তার সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে তিনি রান আউট হয়ে তিনি কিন্তু ড্রেসিং রুমে চলে যান। যে সময় ভাবছিলেন যে রান আউট হয়েছেন, সেই সময় কিন্তু মানে নিজের প্রতি খুব একটা বিরক্ত ছিলেন যে আমি কেন 2টা রান নিতে গেলাম, কেন আউট হয়ে গেলাম দলকে। বা শামীম হোসেনের সাথেও একটু মিসকমিউনিকেশনে বিরক্ত ছিলেন তিনি। মানে খুব একদম জেদ করছেন, কারণ তিনি কিন্তু টাচে ছিলেন। হ্যাঁ, সো এরকম আউট হয়ে একটা পার্টনারশিপ করা দরকার ছিল, কারণ ততক্ষণে বাংলাদেশের উইকেট পড়ে গিয়েছিল কয়েকটা। সো তাতে আর এই রান আউটটা তিনি কিন্তু তাকে খুব তাড়াতাড়ি তুলেছিল। তিনি কিন্তু একদম চলে গিয়েছেন ড্রেসিং রুমে। গিয়ে দেখলাম যে একদম ব্যাট ট্যাট ঝাড়ি মেরে ফেলে দিচ্ছেন। জার্সিও কিন্তু খুলে ফেলেছেন। এরপরে ক্যামেরা রিপ্লে দেখা গেল যে তিনি আগে ক্রিজে ঢুকে গিয়েছেন, তখনও শামীম ব্যাট ফেলেননি। সো তারপরে আম্পায়ার কিন্তু তাকে যে আবার নিয়ে আসে, শামীমকে আউট ঘোষণা করে। তখন শামীমকে যখন তিনি পাস করছিলেন, তখন কিন্তু শামীমের সাথে কিন্তু কোনো কথা হয়নি। এরপরে এসে তিনি কিন্তু একটা এক্সক্লুসিভ ইনিংস খেললেন। তিনি কি ছক্কাগুলা মারলেন, লাস্ট ওভারের মধ্যেই 3টা ছক্কা মেরেছেন, বিশাল ছক্কা। এর মধ্যে 2-3টা বলও খুঁজে পাওয়া যায়নি, একদম আউট অফ দ্য স্টেডিয়াম ছিল।
সো মানে বাংলাদেশের টি-20 ক্রিকেটে এইরকম ইনিংস আসলে খুবই কম দেখা গেছে আমার বিচারে। আসলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস হয়ে থাকবে জাকেরের ইনিংস। অবশ্যই অবশ্যই আপনি দেখবেন যে এরকম অ্যাওয়ারনেস নিয়ে খেলাটা, গেম সেন্সটা এরকম বিল্ড আপ করে, আপনি বলাররা কোথায় বোলিং করবেন, ফিল্ডার কোথায় সেট আপ করেছেন, সব কিছু মাথায় রেখে তিনি কিন্তু দেখবেন যে অফ স্ট্যাম্পের বাইরের বলও তিনি লেগ সাইডে ঘুরিয়ে ছক্কা মারছেন। জাকের অনেক সময় মানে জাকেরের বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে তিনি আসলে লেগ সাইডে খেলেন কিন্তু আজকে কিন্তু অফ সাইডেও খুব দারুণ ড্রাইভ করেছেন, অফ সাইডে দারুণ স্ট্রেইটেও খেলার চেষ্টা করেছেন, এটা কিন্তু প্রশংসার দাবিদার অবশ্যই। আর জাকেরের এই 3-4টা ম্যাচে আমি কিন্তু দেখতে পেরেছি যে জাকের কিন্তু তার শটের রেঞ্জটা যে এটা কিন্তু অনেকটাই বাড়িয়েছেন। আগে কিন্তু তার এই ছক্কাগুলো এত বিশাল হতো না, এখন আরো বড় বড় হচ্ছে। একটা সময় অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের ক্রিকেটাররা অভিযোগ করেন যে তাদের হাতে এত পাওয়ার হিট নেই, ক্যারিবিয়রদের মতো এই মাসেল পাওয়ার নেই। জাকির কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মাসেল পাওয়ার এত থাকা লাগে না, তার টেকনিকের জোরে তিনি কিন্তু বল মাঠের বাইরে ফেলতে পারেন। জাকির কিন্তু উদাহরণ হতে পারেন বাংলাদেশের অন্য ক্রিকেটারদের। অবশ্যই সেই ক্যারিবিয়ানদের এগেনস্টেই কিন্তু আমরা এরকম খেললাম। আমরা কিন্তু পুরো সিরিজটা, টি-20 সিরিজটা ডমিনেট করে জিতেছি। হিস্টোরি ক্রিয়েট হয়ে গিয়েছে 3-0-তে। এই প্রথমবারের মতো আমরা তাদের হারিয়েছি এবং 1-0 ব্যবধানে মানে ওয়ান ম্যাচের যে টি-20 ম্যাচগুলো ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেগুলো আমরা জিতেছি, কিন্তু 3 ম্যাচে কোনো সিরিজ আমরা জিততে পারিনি। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0-তে ওয়েস্ট ইন্ডিজের মতো এরকম টি-20 টিমকে হারাচ্ছেন, এটা আসলে খুবই বড় একটা। আমরা 2024টা শেষ করলাম খুবই একটা দারুণ একটা সিরিজ জয় নিয়ে। সো এইখানে ক্রেডিট দিতেই হবে জাকির আলীকে। লিটন দাস ব্যাটিংয়ে ভালো না করলেও ক্যাপ্টেন্সিতে কিন্তু তিনি A+ পেয়ে গিয়েছেন। তবে জাকের আজকে মানে ইনিংসটা শেষ করার পরে যে সময় ড্রেসিং রুমে ফিরছিলেন সেই সময় কিন্তু হাক করেছিলেন শামীম হোসেন পাটোয়ারিকে, এই জেস্টারটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তবে এই পুরো সিরিজে বাংলাদেশের বোলাররা যেই পারফর্ম করলেন এটা আসলে কীভাবে দেখবেন? তাসকিন আহমেদ কিন্তু প্রতিটা ম্যাচে শুরুর দিকে উইকেট এনে দিয়েছেন, রিশাদ হোসেন উইকেট নিয়েছেন, তানজিম হাসান সাকিবের কথা বলেন, হাসান মাহমুদ ধরেন, মাহাদি হাসানের কথা বলেন, শেখ মেহেদির কথা তিনি আসলে অলরাউন্ডার। শেখ মেহেদি কিন্তু এই পাওয়ার প্লেতে যেই উইকেটগুলো এনে দিচ্ছেন বা সেই যেই ইন্টেন্সটা দেখিয়েছেন, তিনি কিন্তু অনেক ভেরিয়েশন দেখিয়ে এরপরে কিন্তু উইকেটগুলো নিয়েছেন। আপনি তাসকিন আহমেদের কথা বলছেন, তাসকিন আহমেদ কিন্তু আজকেও ফার্স্ট ওভারে উইকেট তুলে নিয়েছেন। এই পুরো সিরিজটা বলাররা আমাদের যেরকম সার্ভিস দিয়েছে কিন্তু একেবারে আনপ্লেয়েবল হয়ে যাচ্ছেন তাসকিনের কাছে। তিনবারই আউট হয়েছেন। এছাড়া আপনি সাকিবও ভালো করেছেন, রিশাদ হোসেন আজকে 3 উইকেট নিয়েছেন। বলাররা কিন্তু প্রতিনিয়তই ভালো করে যাচ্ছে, প্রতিনিয়তই তারা উন্নতি করছে। সেই ক্ষেত্রে আমরা এই যে আজকে কিন্তু প্রায় 189 রানের পুঁজি পেয়েছিলাম আমরা, সেইখানে তো বলাররা আসলে তাদের কাছে লাক্সারি হয়ে যাবে, কারণ 30-40 রান করার পরে ম্যাচ আসলে বলাররা জিতিয়ে অভ্যস্ত। হ্যাঁ, সেখানে রানটা পেরে আসলে তারা আসলে খুবই এবং সেভাবেই কিন্তু আমরা জিতেছি, 80 রানে জিতেছি। সো তাদেরকে কিন্তু আমরা বেশি রান করতেও দেইনি। সো বলারদের ক্রেডিট আপনার দিতেই হবে। ব্যাটাররা আপনার টপ অর্ডার আছে, কিন্তু ইমন প্রথমবারের মতো সুযোগ পেয়ে ভালোই শুরু করেছেন, কিন্তু তামিম এবং লিটন তারা কিন্তু খুবই মানে হতাশাজনক। আমি ইমনের ইনিংসটা শুরু থেকেই দেখছিলাম যে সৌম্য সরকারকে আমরা পাচ্ছি না, তার হাতে 5টা স্টিচ লেগেছিল, এই কারণে কিন্তু ইমন কিন্তু তার বিকল্প হিসেবে দলে এসে একদম সৌম্য সরকারের মতো একটা ভালো একটা ইনিংস খেলেছে। আমি ভাবছিলাম যে তার ইনিংসটা একটু বড় হবে, কিন্তু হয়নি। তবে পারভেজ হোসেন ইমন এই ম্যাচের পরে আমরা যে সময় টি-20 খেলতে নামবো তখন হয়তো আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব যে আসলে এই কাকে রেখে কাকে খেলাবো। এরপরে তো আসলে একটা লম্বা বিরতি রয়েছে, মানে ইন্টারন্যাশনালে, সেখানে বিপিএল হবে। বিপিএলে হয়তো এই প্লেয়ারগুলো আবার ভালো করবে, সেই অনুযায়ী আমরা আবার পরে টিম পাবো। কিন্তু এইবারের ট্যুরের বা এই বছর আমাদের বেস্ট ফাইন্ডিং হবে জাকির আলী। এই ট্যুরে তিনি প্রত্যেকটা ফরম্যাটে ভালো খেলেছেন, ইভেন তার ডেবিউর পর থেকেই তিনি কিন্তু কন্ট্রিবিউট করে গিয়েছেন। আমি বলি একটা জিনিস যে মেহেদী হাসান মিরাজ কিন্তু চলতি বছর 7টা হাফ সেঞ্চুরি করেছিলেন, যেটা বাংলাদেশের হয়ে এই বছরের সর্বোচ্চ। এবার এই ম্যাচে কিন্তু হাফ সেঞ্চুরি দিয়ে জাকির আলীও কিন্তু মেহেদী হাসান মিরাজের সঙ্গে যোগ দিয়েছেন, তারও কিন্তু 7টা হাফ সেঞ্চুরি। তাতেই বোঝা যাচ্ছে যে তিনি আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলেছেন। তো বাংলাদেশ কিন্তু এই ম্যাচটাতে জিতে হোয়াইট ওয়াশ করার জন্য খুবই উদ্গ্রীব ছিল। এটা কিন্তু বাংলাদেশে একাদশটা দেখলেই বোঝা যায়। বাংলাদেশের স্কোয়াডে কিন্তু আরও 2জন পেসার ছিলেন যারা কিন্তু অভিষেকের অপেক্ষায় ছিলেন। নাহিদ রানাকে আসলে দেখার জন্য সবাই অপেক্ষা করছিলেন, ইভেন ফিল সিমন্সও বলেছিলেন তাকে দেখতে চান, কিন্তু
ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার ক্ষেত্রে সেটা আসলে, আর রিপন মণ্ডলও ছিলেন, তাদেরকে আসলে খেলানো হয়নি। তাদেরকে আসলে মানে বাংলাদেশের যে মাইন্ডসেট নিয়ে খেলেছে এটা কি ঠিক হয়েছে কিনা, নাকি 11-এ পরিবর্তন না না, আপনি তো ফল পেয়েছেন, আপনি তো যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। আপনি টিম কম্বিনেশন ভাঙেননি, তার ফলে কিন্তু এই হিস্টোরিক সিরিজটা আমরা জিততে পেরেছি। সো সেই ক্ষেত্রে এখানে আসলে আর ওটা বলা নিয়ে আরও সুযোগ রয়েছে। তারা এখনও নতুন, তারা এখনও ইয়াং। সো সামনে অনেক টি-20 সিরিজ রয়েছে, সেখানে তাদেরকে পরখ করে দেখা যাবে। সামনে বিপিএল রয়েছে, সেই বিপিএল খেলার পরে কিন্তু তারা আরও পলিশড হবে। সো এরপরে হয়তো ইন্টারন্যাশনাল সার্কিটে আমরা তাদের দেখতে পারবো। কিন্তু এখানে আসলে কমপ্লেন করার মতো কিছু নেই, পারফেক্ট ইয়া ছিল। সৌম্য থাকলে সৌম্যই থাকতো। সৌম্য যেহেতু আনফর্চুনেটলি ইনজুরির কারণে ছিটকে গেছেন, সেখানে ইমন খেলছেন এবং ইমন সৌম্যর কাজটা ঠিক মতোই করেছেন, পালন করেছেন। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। আমরা খুবই একটা ব্যস্ততম একটা সিরিজ আসলে শেষ করলাম। টাইমিংটা বাংলাদেশের সঙ্গে খুবই সাংঘর্ষিক ছিল, একদম রাতের বেলা ম্যাচ কাভার দিতে হয়েছে। মানে টি-20 সিরিজটা তো ভোরবেলা আমরা কাজ করেছি, সব মিলে আসলে খুবই ভালোভাবে বাংলাদেশ যে সিরিজটা শেষ করেছে এটার জন্য আলহামদুলিল্লাহ। অবশ্যই, কিন্তু আমাদের কিন্তু সামনে আবার আরও কঠিন স্কেডিউল আসছে, বিপিএল শুরু হয়ে যাচ্ছে। সো দর্শকদের সামনে আমরা আবার আসবো বিপিএলের বিভিন্ন খবর নিয়ে। ধন্যবাদ। দর্শক, ক্রিকফ্রেন্ডজি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।